মন যখন চাইবে পাহাড়ের সঙ্গ তখনই যেতে হবে উত্তরবঙ্গ। শুরু হয়ে গেছে ডিসেম্বর মাস আর চলছে আমাদের উইকেন্ড ট্রিপ সিরিজ। আর উইকেন্ড ট্রিপ সিরিজে আজ আমি যাচ্ছি দুদিনের জন্য শীতের ছুটি কাটাতে শিটং, আর সেই সাথে যদি কপালে থাকে তাহলে কাঞ্চনজঙ্ঘার দর্শন। পাহাড়ের গল্প তো আজকে অবশ্যই শোনাবো, তবে তার আগে বলি এই গল্পের সূত্রপাত কিভাবে হলো। সেদিন ট্রেনে যেতে যেতে এক বাঙালি দম্পতির সঙ্গে আলাপ হলো। কথায় কথায় জানলাম ওনাদের ড্রিম ডেস্টিনেশন পাহাড়। প্রশ্ন করলাম, পাহাড় তো আপনাদের ড্রিম ডেস্টিনেশন, তা পাহাড়ের কাছ থেকে আপনাদের কি এক্সপেকটেশন? মনের কোন ইচ্ছেগুলো পূরণ হলে আপনাদের এই পাহাড় অভিযান সার্থকতা পাবে? ওনারা খুব সাবলীলভাবে উত্তর দিলেন, রাতের ট্রেন জার্নি, সাইড লোয়ার সিট যদি হয় তাহলে তো পুরো জমে যাবে। এনজিপি থেকে নেমে বড়জোর ঘন্টা দুয়েকের রোড ট্রিপ, মানে পাহাড়ের কাছে পৌঁছাতে যেটুকু সময় লাগে আর কি। রাস্তার পাশেই একটা হোমস্টে, রুমগুলো বেশ বড় সাইজের হবে। খোলামেলা পরিবেশে দুটো দিন মনের শান্তিতে হাঁটাচলা করা যাবে। সেই সঙ্গে থাকবে পুরোদস্তুর বাঙালিয়ানা খাবার, ভাত, ডাল, আলু ভাজা, মাছ, লুচি, ঘুগনি আর ঘরের তৈরি মিষ্টি। হ্যাঁ, সেটাই বা বাদ যাবে কেন? আর যেটা দরকার সেটা আমাদের সবার পছন্দের কাঞ্চনজঙ্ঘা, ওই হোমস্টের বারান্দা থেকে। রাতে বারবিকিউ, সঙ্গে বাংলা গান, ব্যাস এইটুকুই, তাও আবার ঠিকঠাক বাজেটে। আচ্ছা, আপনি তো ব্লগার, অনেক জায়গায় বেড়াতেও যান, তা আপনার সন্ধানে এমন কি কোনো জায়গা বা হোমস্টে রয়েছে? যদি থাকে তাহলে তার নাম ঠিকানা দিয়ে আমাদের বাধিত করবেন। উত্তরে বললাম, নিশ্চয়ই, শুধু আপনাদের কেন, আজ আমার সকল পাহাড়প্রেমী আর ভোজন রসিক দর্শকদের এমনই একটা জায়গার সন্ধান দেব আমার উইকেন্ড ট্রিপ সিরিজে। এই গল্পে শুরু ঠিক রাত 11:03 শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে, যেখানে দাঁড়িয়ে উত্তরবঙ্গের পথে দৈনিক চলাচল করা ট্রেন পদাতিক এক্সপ্রেস নির্ধারিত সময় থেকে 2 মিনিট দেরিতে ছেড়ে দিল পদাতিক এক্সপ্রেস। যাত্রাপথে কখনো ট্রেনের ওভারটেক, কখনো প্যারালাল রান দেখে সেই ট্রেন ব্লগের পুরনো ইচ্ছেটা একবার মনে জেগে উঠেছিল ঠিকই, কিন্তু নিজেকে কন্ট্রোল করে রাতের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে চুপচাপ ঘুমিয়ে পড়লাম। গতকাল রাতের ঘুম ঠিকঠাকই হয়েছে, শুধু এসিটা এতটাই বাড়িয়ে দিয়েছিল, বারবার আমি স্বপ্ন দেখছিলাম যে আমি ভিজে জামা কাপড় পরে কোথাও হয়তো ঘুরে বেড়াচ্ছি। আমি স্বপ্নে দেখছি যে আমি ভিজে জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছি, শুকনো জামা কাপড় খুঁজছি, তোয়ালে খুঁজছি, গামছা খুঁজছি, কিন্তু কেন ঠান্ডা লাগছে সেটা ফিল করতে পারছি না। তার কারণ এসি বাড়িয়ে দিয়েছিল। বাকি ঘুম ঠিকঠাকই হয়েছে। সকালবেলা উঠে ট্রেন থেকে 1 কাপ চা খেয়েছি, বিস্কুট খেয়েছি। আপাতত অপেক্ষা কখন ট্রেন গিয়ে পৌঁছায় নিউ জলপাইগুড়ি জংশন। সকাল 9:26 আমাদের ট্রেন এসে পৌঁছালো নিউ জলপাইগুড়ি জংশনে। আর দূর দূর পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা এখনও দেখা যাচ্ছে না। কদিন আগেও দেখছিলাম ভিডিও, দু একজন ছেড়েছে, ছবি দিয়েছে যে এনজিপিতে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, বাট এখন দেখা যাচ্ছে না। বেলার দিকে হয়তো দেখা যেতে পারে। ট্রেন থেকে নেমে যাচ্ছি পার্কিংয়ের দিকে। সবাই হাত দিচ্ছে। 1500 টাকায় দার্জিলিং, 2000 টাকায় দার্জিলিং। এসে রিক্সা দাঁড়িয়ে আছে। আমি বলছি কি 1500 টাকায় রিক্সা করে দার্জিলিং? রিক্সা কাহা হ্যাঁ জি, গাড়ি হ্যাঁ, সুইফট ডিজায়ার হ্যাঁ। আলাম আচ্ছা আচ্ছা, তাহলে ভাবছিলাম 1500 টাকায় রিক্সা করে দার্জিলিং, আলাদাই লেভেলের কন্টেন্ট হতো। এনজিপি স্টেশন পৌঁছে দেখা হয়ে গেছে আমাদের গাড়ির চালকের সঙ্গে, যার সাথে রওনা দিলাম শিটংয়ের উদ্দেশ্যে। আর সময় বলছে এখন সকাল 9:42। মাঝে দু একবার দাঁড়াতে হবে, টুকটাক কয়েকটা জিনিস কিনতে হবে, একটু ব্রেকফাস্ট করতে হবে। আর যে হোমস্টেতে আমি যাচ্ছি গাড়ি কিন্তু তারাই পাঠিয়েছে। আর সেই সঙ্গে দিল বেকারার কখন দেখা হবে সঙ্গে কাঞ্চনজঙ্ঘার। এখানে গাড়ি দাঁড় করিয়ে কী কী কিনলাম দেখাই আপনাদেরকে। তরমুজ কিনলাম, পেয়ারা কিনলাম, কাঁঠালি কলা কিনলাম, 50 টাকা নিল। এখানে 10টা কলা আছে। আর সেই সঙ্গে এমনি দুটো সিঙ্গাপুরি কলা কিনলাম এখন খাওয়ার জন্য, কারণ খিদে পেয়েছে। আর সেই সাথে খেলাম ডাবের জল। ডাবের জলটা এখানে বেশি নিল, এমনি আমাদের ওখানে 60 টাকায় হয়ে যায়, এখানে নিল 80 টাকা, 20 টাকা বেশি নিল। ঠিক আছে, বাড়ি বাড়ি শেয়ার মেয়ে ছোটো ছোটি বাদে হতে রয়েছে, কোনো ব্যাপার না। এবার শান্তি। আমার অনেক কিছু খেতে ইচ্ছা করে, বিরিয়ানি খেতে ইচ্ছা করে, মাটন খেতে ইচ্ছা করে, রোল খেতে ইচ্ছা করে, ফাস্ট ফুড খেতে ইচ্ছা করে, বাট আমি কিছু খেতে পারি না। মানে আমার মতো এরকম অনেক মানুষ আছে যাদের প্রবলেম হচ্ছে যে একটু কিছু খেলে গায়ে লেগে যায়। অনেকে ভাবে বোধহয় জিম করবো আমি, প্রতিদিন আমি প্রোটিন পাউডার খাবো, আমি প্রতিদিন মাঠে দৌড়াতে যাবো, তাহলে আমার বডি ঠিক থাকবে, তা নয়। সেই সময় কিন্তু সঠিক খাওয়ার দাওয়ার ডায়েটটা খুব দরকার। বিশেষ করে প্রোটিন কতটা খাচ্ছি, ভিটামিন কতটা খাচ্ছি, ফ্যাট কতটা খাচ্ছি, কার্বোহাইড্রেট কতটা খাচ্ছি, মেনটেন করে চলি। এখনও তো দৌড়ঝাঁপ ভালো মতো করতে পারি, আপনারাও ব্লগ দেখেন, সো ঠিক আছে। আর এই হচ্ছে শুকনার ফরেস্ট। অনেকবার এই পথে এসেছি, এগুলো নতুন কিছু নয় আমার কাছে। এখন ইচ্ছে একটাই, পাহাড়ে যাব কোনো একটা সুন্দর হোমস্টেতে, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা অবশ্যই দেখা যাবে, কারণ এখন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ভালো খাওয়া দাওয়া হবে, 2 দিন বিশ্রাম, ঘুম, একটু সকাল বিকাল পাহাড়ে হাঁটা, একটু বারবিকিউ খাওয়া,
যদি সময় সুযোগ পাই টুক করে দার্জিলিংয়ে গিয়ে একটু মোমো খেয়ে আসা, ব্যাস এভাবে 2 দিন কাটানো, আর আপনাদেরকে একটা খুব সুন্দর কম্প্যাক্ট ঠিকঠাক ব্লগ উপহার দেওয়া। শিটং পৌঁছানো পর্যন্ত বাকি যাত্রাপথটুকু শুধু দু চোখ ভরে দেখে গিয়েছি। খুব তাড়াতাড়ি পাহাড়ে পৌঁছে যাওয়া হয়তো একেই বলে। স্থানীয় সময় বেলা 1:14 আমরা এসে পৌঁছালাম আমাদের এবারের পাহাড়ের ডেস্টিনেশন হিলি ড্রিম হোমস্টে শিটংয়ে। এটা হচ্ছে শিটং 2, আর এই সামনেই রয়েছে কাঞ্চনজঙ্ঘার ভিউ। কিন্তু এখন বেলা 1টা বেজে গিয়েছে। সকালবেলায় কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল, কিন্তু এখন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, কারণ একটু মেঘ চলে এসছে। ঠিক আছে, মেঘ কেটে গেলে আমরা কাঞ্চনজঙ্ঘা হয়তো দেখতে পাবো, কারণ উসকা তো ইন্তজার মে হি মজা হ্যায়। মাঝে মধ্যে 2-1টা পাহাড়ি পাখি ডাকছে, আর যেটা পাহাড়ে খুব কমন সেটা হচ্ছে ঝিঝি পোকার ডাক, সেটা শোনা যাচ্ছে। আর আমার কানে ঝাঁপ ধরে গিয়েছে। ইনি হচ্ছেন এই হোমস্টের মালিক অজয়বাবু। নমস্কার। আপনিও পাল, আমিও পাল। অজয় পাল তো? অজয় পাল, আমিও কৌশিক পাল। আর হোমস্টেটা এত সুন্দর, মানে পাহাড়ের ওপরে সচরাচর এত বড় হোমস্টে দেখা যায় না, মানে মনে হচ্ছে একটা বড় হোটেলে এলাম। মানে কাঞ্চনজঙ্ঘাটুকু দেখা গেলেই ব্যাস, যাকে বলে 16 কলা পূর্ণ। সিঁড়িতে এই ছবিগুলো যে লাগানো রয়েছে না, এটা এই যে অজয়বাবুর মিসেস উনি এঁকেছেন, ওনার নিজের হাতের আঁকা। আর এটা কিন্তু ওনার নিজের প্রপার্টি, এটা কিন্তু লিজ প্রপার্টি নয়, উনি নিজেই বানিয়েছেন। মানে উনি যখন আমাকে মেসেজ করেছিলেন, বলেছিলেন যে আমি নিজের শখেই আর কি একটা পাহাড়ে বড় আর কি বাড়ি বানিয়েছি, একটা হোমস্টে বানিয়েছি। আর এনার যে রুমগুলো রয়েছে না, প্রত্যেকটা রুম ফ্রন্ট ফেসিং। রুমগুলো এভাবেই করা হয়েছে যেন কারো কোনো ভিউ মানে লস না যায়। কত সুন্দর করে দেখুন সাজানো হয়েছে জায়গাটা। ওখানে হয়তো কোনো ইভেন্ট হলো, কোনো অনুষ্ঠান হলো, অ্যানিভার্সারি সেলিব্রেট করলাম, বার্থডে সেলিব্রেট করলাম, বা কিছু একটা অনুষ্ঠান করলাম, সেরকমও একটা ব্যবস্থা করেছে। পছন্দ হবেই, এত সুন্দর একটা জায়গা। এক্ষেত্রে সচরাচর আমি বলবো যে যোগাযোগের নম্বর দেওয়া থাকলে আপনারা যোগাযোগ করে নেবেন। বাট আমি বলবো একটু ওয়েট করে যান, আগে পুরোটা দেখে নিন, কারণ পিকচার আগে বাকি হয়। পুরোটা দেখার পরে যদি পছন্দ হয়, আশা করি আপনাদের পছন্দ হবে, যোগাযোগ করবেন, ভালো লাগবে আশা করি আপনাদের। আর প্রত্যেকটা রুমে না নাম রয়েছে। এটার নাম যেমন তিতাস। একটা রুমে 3জন, একটা রুমে 6জন থাকতে পারে, এইভাবেই এরা এটাকে বানিয়েছে। তো এই রুমটা আমাকে দিয়েছে। তো রুমে ঢোকার পর ফার্স্ট ইমপ্রেশন দেখুন, এখানকার বেড, সেই সঙ্গে কিছু বাথ কিট রয়েছে, সুন্দর টাওয়াল রয়েছে, ফ্যান রয়েছে, যদি এই সময় ফ্যানের কোনো প্রয়োজনই পড়বে না, মিরর সহ আলমারি। আর এই রয়েছে বাথরুম। বাথরুমের জাস্ট ফ্লোর দেখুন, ফ্লোর মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, যাকে বলে ক্লাস। সব কিছুর মধ্যে একটা ভালো ক্লাস রয়েছে। বসার জন্য সোফা রয়েছে, ওখানে 2টো ছোটো ছোটো চেয়ার রয়েছে, ইলেকট্রিক কেটেল রয়েছে। রুম থেকে বেরিয়েই যখন সকাল হবে, একদম সামনেই কাঞ্চনজঙ্ঘার ভিউ। আশা করি আগামীকাল সকালবেলায় আপনাদেরকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখাতে পারবো। এবং একই সঙ্গে যখন সন্ধে হয়ে যাবে না, যখন এই পাহাড়ে রাত নামবে, যখন সব ঘরবাড়িগুলোতে আলোয় জ্বলে উঠবে, তখন রাতের যে পাহাড়, তার যে সৌন্দর্য, সেটাও আমরা দেখতে পাবো বা আপনাদের দেখাতে পারবো। উপরে নিচে মিলিয়ে এনাদের মোট 14টা রুম রয়েছে। এবার একটু 4 বেডরুম আপনাদের দেখিয়ে দিই। 4 বেডরুমটাও সুন্দর। এটা 4জন থাকতে পারে, এইভাবে আর বানিয়েছে না। যদি আপনারা দুজনেও আসেন, দুজনেও থাকতে পারবেন, এমন নয় যে 4জনই আসতে হবে। এখানেও এরকম ওয়ার্ড্রপ রয়েছে, সেই সঙ্গে মিরর রয়েছে। টয়লেট হচ্ছে অ্যাটাচড, এবং এই টয়লেট কিন্তু যথেষ্ট বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন, এবং যাকে বলে ওয়েল ডেকোরেটেড। আপনি সকাল সন্ধ্যে বারান্দায় বসুন, এই ঝিঝি পোকার ডাক, এই নির্জন প্রকৃতি, এই সুন্দর পাহাড়, মাঝে মধ্যে দূর থেকে মুরগির ডাক ভেসে আসছে। 2টো সকাল কাটান কি 2টো সন্ধ্যে কাটান, দেখবেন আপনার মন ফ্রেশ হয়ে যাবে। এইটা হচ্ছে এনাদের 3 বেডরুম। মানে এটা 2 বেড কিংবা 3 বেড। মানে যারা দুজনে আসবেন বা বাচ্চা নিয়ে আসবেন, তারা এই রুম নিতে পারেন, কিংবা ধরুন শেয়ারিং করবেন, সেক্ষেত্রে আপনারা 3জনের রুম নিতে পারেন। এখানেও বসার জন্য এরকম চেয়ার রয়েছে, দেয়ালে খুব সুন্দর ছবি কারুকার্য রয়েছে। আর এই হচ্ছে বাথরুম। প্রত্যেকটা বাথরুম কিন্তু সাইজ হচ্ছে সাফিসিয়েন্ট। মোট 14টা রুম রয়েছে এনাদের, ওপরে এবং নিচে মিলিয়ে। 24 ঘন্টা আগেই হয়তো ছিলাম ব্যস্ততার জীবনে, কোলাহল, চিৎকার, চেঁচামেচি, হঠাৎ করে প্রকৃতি পাল্টে গেল, মনটা আচমকায় শান্ত হয়ে গেল। এখানে তো আর ঘাস নেই, এখানে সব আর্টিফিশিয়াল আর কি ঘাস লাগানো হয়েছে। সন্ধ্যাবেলায় 1 কাপ কফি কিংবা পকোড়া কিংবা বারবিকিউ নিয়ে এইখানে বসে পড়লেন, কিংবা সকালবেলা ঘুম থেকে উঠে গায়ে একটা র্যাপার জড়িয়ে চলে এলেন এখানে চা খেতে খেতে। সামনেই কাঞ্চনজঙ্ঘা কিংবা পাহাড়, কত সুন্দর সাজানো দেখুন তো। পাহাড়ে এসে না একটাই সমস্যা, বিশেষ করে আমাদের মতো লোকেদের, যারা অলরেডি 3টের কোভিডের ভ্যাকসিন নিয়ে ফুসফুসে 12টা বাজিয়ে রেখে দিয়েছে, তাদের এই পাহাড়ে আসলে একটাই সমস্যা, কি বলুন তো, একটু ঠান্ডা লেগে যায়। মানে আমার এই ঠান্ডা জিনিসটা একদম সহ্য হয় না। এই জন্য বাড়িতে আমি না তো ফ্যান চালাই, না তো আমি এসি চালাই। মানে খুবই প্রবলেম আমার ঠান্ডাতে। ঠান্ডা হলেই ব্যাস সর্দি, ডক্টর জয়দীপ গাঙ্গুলি আছে, ওষুধ আছে। কিন্তু আমার আবার একটা মানে সমস্যা আছে, আমি ওষুধ খেতে চাই না। এই যে আমি ট্রিপে আসি, বিশ্বাস করবেন না, আমার ব্যাগে জ্বর, পেট খারাপ, সর্দি, কাশি, হাঁচি, গা ব্যথা, মাথা ব্যথা, কোনো ওষুধ নাই, কিচ্ছু ওষুধ আমি সঙ্গে আজ অব্দি ক্যারি করি না। একটা ব্যান্ডেড অব্দি ক্যারি করি না। জানি এটা খারাপ, বাট আমি করি না, কারণ আমার ওষুধ সম্পর্কে খুব অ্যালার্জি রয়েছে।
তো ওই জন্য আর কি একটু সাফার করতে হয়। তো এবারে চলুন খাওয়া দাওয়া করে আসি। এখানে যে সিঁড়িগুলো উনি করেছেন না, বলছিলেন যে ভদ্রলোক অজয়বাবু, যাতে বয়স্ক মানুষদের উঠতে অসুবিধা না হয়। দেখুন প্রত্যেকটা সিঁড়ির হাইট হচ্ছে লো হাইট সিঁড়ি। মানে আমার মনে হচ্ছে আমি দুটো করে জাম্প করে চলে যাবো। এখানে মাঝে মধ্যে কোনো না কোনো ইভেন্ট হতেই থাকে, তার জন্য এখানে বেলুন টেলুন সাজানো হয়েছে। মানে এমন নয় যে এটা ক্রিসমাস বা পুজো উপলক্ষে বা আমার আগমন উপলক্ষে করা হয়েছে, এখানে কোনো না কোনো ইভেন্ট হতেই থাকে। এইদিকেও রুম রয়েছে, এনাদের ওপরে নিচে দুদিকে রুম রয়েছে, চেয়ার টেয়ার রয়েছে। এইসব দেখে মনে হয় আমি একটা হোমস্টে নিই পাহাড়ে। আমার তবে লিজ নেওয়ার খুব একটা ইচ্ছে নেই। আমার ইচ্ছা আছে যেরকম একটা হোমস্টে আমি নিজেই করবো। খরচা প্রচুর, দেখা যাক হয়তো ভবিষ্যতে যদি কোনোদিন হয়। আপনাদের ভালোবাসা হয়তো এমন জায়গায় অ্যাচিভ করতে পারলাম যে পাহাড়ে একটা সুন্দর হোমস্টে বানাতে পারলাম। ঠিকঠাক খাওয়া দাওয়া, মানুষকে ঠিকঠাক পরিষেবা দেওয়া এবং বাজেট যেন সবাই অ্যাফোর্ড করতে পারে, এরকমই আমার ইচ্ছা রয়েছে। আমি এই অজয়বাবুকে বলেছিলাম যে আপনাদের হোমস্টেতে প্রথমে যে সমস্ত কমপ্লিমেন্টারি খাওয়া দাওয়া রয়েছে, যেগুলো প্যাকেজের মধ্যেই থাকে, সবার জন্য দেওয়া হয়, সেগুলো আমাকে দিন। ঝরঝরে চালের ভাত, এর সঙ্গে রয়েছে মুসুরির ডাল, আর এই রয়েছে ঘি। এটা এখানকার নর্মাল ঘি, আর স্যালাড তো রয়েছে সেই সঙ্গে, মানে এটা পাহাড়ের ঘি। পাঁপড় ভাজা, ভাত ডাল পাঁপড় ভাজা ঘি স্যালাড। দেখি এরপরে কী কী আসে। এটা হচ্ছে রাই শাক। রাই শাকের কথা আমি আগেও শুনেছি, রাই শাকে খেয়েওছি, এটা পাহাড়ে খুব পাওয়া যায়। রাই শাকটা দারুণ তো। শাক ফাক আমি সাধারণত খাই না, শাক পাতা, পালং শাক আর লাল শাক ছাড়া, কিন্তু শাকটা তো বানিয়েছে দারুণ, বেশ মিষ্টি মিষ্টি টেস্টি। এবার হচ্ছে ডাল। আমি এটা বলবো না যে দারুণ খাবার খাচ্ছি, আমি শুধু এটা বলবো যে একবার আসুন, তারপর আমাকে ফিডব্যাক দেবেন। পাহাড়ে বেড়াতে এসে ম্যাক্সিমাম হোমস্টেতে লাঞ্চে কিন্তু ডিম কষা থাকে। এগুলো কিন্তু সব কমপ্লিমেন্টারি খাবার, মানে এগুলো কিন্তু আমার একার না, সবাই খাবারই পাবেন। ডিমের ঝোলটা যা করেছে না, সব বাঙালি রান্না না। এটা আজকে এখানে ভোর 5টার ছবি, এখানে সানরাইজ হয়, এরকম দেখতে লাগে। লাস্ট মানে শেষ পাতে যেটাকে বলে সেটা হচ্ছে এই যে আমার পছন্দের টমেটোর চাটনি। দাঁড়ান, আরও আছে। এই হচ্ছে পাঁপড়, ওটা চিপসের মতো ছিল, ব্যাট পাঁপড়, আমিও খাই বাড়িতে খুব। বাট এই পাঁপড় চাটনি দিয়ে আপনাদের আজকের দুপুরে, মানে প্রথম দিন যে আপনারা লাঞ্চ করছেন, সেই খাওয়া শেষ হবে। বাচ্চা সঙ্গে এলো, বাচ্চা হয়তো এই ফুডগুলো খাবে না, ওই ফুড খাবে। হয় না যে সব কিছু মাখিয়ে চটকে মোটকে রান্না করে দেওয়া, তা সেটাও কিন্তু আপনারা কিচেনে এসে সেরকম বাচ্চাদের জন্য ফুড আপনারা তৈরি করে নিতে পারবেন। আপাতত খাওয়া দাওয়ার পর্ব শেষ, চা পর্বটা হবে সন্ধ্যাবেলায়। কাঞ্চনজঙ্ঘা হালকা হালকা দেখা যাচ্ছে, বাট এবার একটু হালকা ঘুম দিতে হবে, কারণ আগেও বলেছি রাতের ট্রেনে হয় না ঘুম। পাহাড়ে এসে না এই ভাত ঘুম আর শীত ঘুম দুটোই খুব মারাত্মক। ঘুমিয়ে পড়েছিলাম, আচমকা বেল বাজলো, দেখলাম কিছু আইটেম এসছে। কী আইটেম এসছে একবার দেখাই। এটা হচ্ছে এদের কমপ্লিমেন্টারি স্ন্যাক্স আইটেম, পেঁয়াজি পকোড়া, 1 কাপ গরম গরম চা, আর আমি আলাদা করে অর্ডার দিয়েছিলাম হচ্ছে চিকেন পকোড়া। এর সঙ্গে দরকার ছিল মুড়ি, বাট মুড়ি এদের শেষ হয়ে গেছে, আর আমি এবার মুড়ির প্যাকেট আনতে ভুলে গেছি। দুদিনের ট্রিপ আর কী করবো মুড়ি প্যাকেট নিয়ে এসে। আর এত ঠান্ডা, আলাদা করে একটা হিটার নিলাম, রুম হিটার। এর জন্য পার ডে ভাড়া হচ্ছে 500 টাকা। এদিকে হচ্ছে শিটং 1 আর 3, আর ওই যে দূরে আলো ঝলমল করছে কালিম্পং। এই দিকটা হচ্ছে কালিম্পং, আর নিচে জঙ্গলটা হচ্ছে, এই জঙ্গলটা হচ্ছে লাবদা ফরেস্ট। আর এইটা কি, এগুলো এটা এইটা উপরে একদম উপরে আপনার চটকপুর। এটা চটকপুর, এটা চটকপুর না, এটা লাবদা। টোটাল উপরে একটা পাহাড় আছে, ওটা চটকপুর। ওইটা চটকপুর। রাত্রেবেলা বেশি সুন্দর, আর বাইরে ঠান্ডা। বাপরে বাপ, সত্যি পাহাড়ের শীতকালে পাহাড় মানে চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ। আমার সর্দিতে অবস্থা পুরো খারাপ, নাক ফাক তো বসে গেছে। যতই আমরা ইভিনিং স্ন্যাক্স খাই, কিন্তু রাত বাড়লে খিদে পেয়ে যায়, কারণ পাহাড়ের খাবার দাবার কিছু এমনই। তো আমাদের যে কমপ্লিমেন্টারি ডিনার রয়েছে, যেটা আমাদের প্যাকেজের মধ্যে থাকবে সবার জন্য, সেটা থাকবে হচ্ছে ডাল, গরম গরম ডাল, সেই সঙ্গে থাকবে হচ্ছে হাতে তৈরি রুটি, আলু ভাজা, অনেকটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো, সেই সঙ্গে থাকবে হচ্ছে চিকেন, এখানকার চিকেন। যেটা এখানকার বেস্ট সেটা হচ্ছে জিলিপি। যদি আমি মিষ্টি খুব একটা খাই না, কিন্তু জিলিপি জিনিসটা এমন না, রথের বেলা হোক কিংবা আমাদের বিষ্ণুপুর কালীবাড়ির বেলা হোক, এইটা আমি ছাড়ি না, একবার না একবার খাই গিয়ে। খুব যে মিষ্টি দাঁতে লাগছে তা নয়। এই হোমস্টেতে আসলে 1 পিস এক্সট্রা রুটি খান চাই না খান, 1 পিস এক্সট্রা চিকেন খান চাই না খান, জিলিপি চেয়ে খাবেন, দারুণ টেস্ট। তো এখানে বলেছিলাম একটু স্যুপ করে দিতে আমাকে, চিকেন আলু গাজর দিয়ে একটা এরকম করে দিয়েছে। এত যে সর্দি হয়েছে, সর্দির জন্য আমার মনে হলো যে এই স্যুপটা সবচাইতে উপকারী। দারুণ টেস্ট, গলার জন্য এটার কোনো বিকল্প নেই। এই দিয়ে ডিনার শেষ করব, এবং সেই সাথে আপনাদের সবাইকে শুভরাত্রি। দেখা হচ্ছে আগামীকাল সকালে, যদি কপাল ভালো থাকে তাহলে কাঞ্চনজঙ্ঘার সাথে, আর যদি ঘুম ভাঙে তাহলে অবশ্যই একটা দারুণ সূর্যোদয়। ঘুমটা ভাঙল পরের দিন খুব সকালে।
পূর্ব দিক ধীরে ধীরে লালচে রং ধারণ করছে নতুন সূর্যোদয়ের সঙ্গে। পাহাড়ের অপেক্ষাকৃত নিচু এলাকাগুলোতে জমে থাকা মেঘের আধিপত্য। বেলা আরেকটু বাড়তেই যখন চারিদিক পুরোপুরি ফর্সা হয়ে গেল, ঠিক তখনই মেঘ কাটিয়ে দেখা দিল স্লিপিং বুদ্ধের খানিকটা অংশ। কিন্তু আমার পূর্ব অভিজ্ঞতা বলে যে এটা পুরোপুরি ক্লিয়ার হতে আরও খানিকটা সময় লাগবে। ব্রেকফাস্ট পর্ব শুরু করার আগে দ্বিতীয় রাউন্ড চা পর্বটা শেষ করলাম এই আরাম কেদারায় বসে। পাহাড়ের ঠান্ডা বাতাস, সেই সঙ্গে রোদের উপস্থিতি, সব মিলিয়ে বেশ ভালো। আপাতত সময় হচ্ছে সকাল 10:45, আমাদের ব্রেকফাস্ট করতে হবে। যদিও আজকে সেরকম কোনো অ্যাক্টিভিটি আমি রাখিনি যে ব্রেকফাস্ট করে আমাকে কোথাও বেরোতে হবে, সাইট সিন করতে হবে, কারণ পাহাড়ে এসে 2 দিন ছুটি কাটাবো, এর মধ্যে আমি কোনো সাইট সিন যদিও রাখিনি। বাট যেহেতু এই সময়টায় শিটংয়ে এসেছি, তো শিটংয়ের কমলালেবু খুব বিখ্যাত, আপনারা অনেকেই জানেন। তো আমরা আজকে লাঞ্চ পর্ব শেষ করে যাবো হচ্ছে এখানকার একটা কমলালেবু বাগানে। আপাতত চলুন দেখে নিই কী রয়েছে আমাদের ব্রেকফাস্ট এই সুন্দর সকালে। লুচি যে আমার খুব একটা পছন্দের তা নয়, আমি লুচি খুব কমই খাই, কিন্তু পাহাড়ে এসে ভাবলাম একটু খেয়ে দেখি আর আপনাদেরকে বলি। তরকারি যেটা দিয়েছে, যে বানিয়েছে তরকারিটা, এটা হচ্ছে আলু আর মটরশুঁটি, সবুজ মটর দিয়ে, অসাধারণ টেস্ট। আর আপনারা ভাবছেন কৌশিক সব খাবার খেয়ে বলছে অসাধারণ, সব মোটামুটি ফেক রিভিউ। ঠিক আছে, এমন অনেক সময় এরকম হয়, তো আপনারা ভুল করে একবার আসুন, যে কৌশিক বলেছে আবার ভুল করে চাই, খাওয়া দাওয়া এখানে খান, তারপরে আমাকে ফিডব্যাক দেবেন। আর সেই সাথে অপশান এই যে ব্রেড বাটার আর হচ্ছে ডিম সেদ্ধ। যদি আপনারা রুচি না খান সেক্ষেত্রে কিন্তু ব্রেড বাটার আপনারা খেতে পারেন, ব্রেড বাটার ডিম সেদ্ধ, অথবা ম্যাগি ওদের কাছে আছে, ম্যাগি ওরা করে দেবে। বাট ব্রেডগুলোকে মাখন টাখন লাগিয়ে ভালো করে গরম করে দিয়েছে, দেখতেও সুন্দর লাগছে। তরুণ প্রজন্মই নয়, আজকালকার দিনে কিন্তু বহু বয়স্ক মানুষ আছেন যাদের একটু হাঁটা চলার সমস্যা থাকে, যাদের একটু পায়ের সমস্যা থাকে, যাদের কাছে হুইল চেয়ার থাকে, তারাও পাহাড়ে আসতে চান এরকম অভ্যুত পরিবেশে, সুন্দর জায়গায় কাঞ্চনজঙ্ঘা দেখতে। তো বয়স্কদের জন্য এখানে আপনি কী সুযোগ সুবিধা রেখেছেন যাতে বয়স্করা মানুষ সহজে এটা অ্যাক্সেস করতে পারে? এখান থেকে আপনার এই 4-5টা স্টেপ দিলেই তারপরে আপনার সোজা আপনার রুমে চলে যেতে পারবে। এবং কেউ যদি আপনার হুইল চেয়ারও নিয়ে আসে, সেটা আমাদের লোক দিয়ে আপনাকে রুমে দিয়ে আসবে। কেউ চায় যে আমরা বসে থাকবো 2 দিন, বসে বসে আমরা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করবো, আবার কেউ কেউ চায় যে আমরা এখান থেকে একটু সাইট সিন করতে যাব। তা বাঙালিদের কিন্তু সাইট সিন বলতে গেলে অফবিট পাহাড়ে আসার পর তাদের দার্জিলিং বা আশেপাশে বিভিন্ন জায়গায় যাওয়ার ইচ্ছে হয়েই থাকে, বিশেষ করে যারা প্রথমবার আসছে। সাধারণত এখানে বেশিরভাগই 2 নাইট প্রোগ্রাম করে। এখানে একটা লোকাল সাইট সিন হয়। লোকাল সাইটসের মধ্যে অহলদারা, অরেঞ্জ গার্ডেন, নামসিং পোখরি, মহলদিরাম টি এস্টেট, মনস্ট্রি আর আপনার যোগীঘাট আছে। এটা একবেলার সাইট সিন আছে। এছাড়া আমাদের এখান থেকে 25 থেকে 28 কিলোমিটার ডিস্টেন্স দার্জিলিং আছে, সেটাও ঘুরে আসতে পারে। ভায়া মিরিকও ঘুরে আসতে পারে, আর কালিম্পংও ঘুরে আসতে পারে, অথবা লামাহাটা, তিনচুরে আমার এখান থেকে ঘুরে চলে আসতে পারে। হ্যাঁ, গাড়ি আমাদের নিজস্ব গাড়ি আছে, আমরা সব অ্যারেঞ্জ করে দেবো। এনজিপি থেকে এনজিপি আমাদের পিক আপ ড্রপের ব্যবস্থা আছে, আমাদের পার্কিং আছে, প্লাস আমাদের ড্রাইভার সেট আপও আছে। হ্যাঁ, আমাদের ড্রাইভারের জন্য আলাদা রুম আছে। ড্রাইভারে আমরা শুধু আমাদের 700 আপনার ফুডিং হয়, কিন্তু আমরা শুধু 350 ফুডিং নেই, থাকার জন্য কোনো চার্জ নেওয়া হয় না। হ্যাঁ, পুরো দিনের জন্য আপনার 350 শুধু চার্জ নেওয়া হয়। এবার হচ্ছে খরচ কত, মানে খরচটা কিন্তু আমাদের মধ্যবিত্ত বাঙালিদের কাছে একটা বিরাট ফ্যাক্টর করে। তো আপনার যেরকম হোমস্টে, এটা দেখার পরে মানে মনে হতেই পারে যে এর এত বেশি খরচ আমরা হয়তো অ্যাফোর্ড করতে পারবো না। তো আপনি একটু আমার দর্শকদের বলে দিন যে আপনার এই হোমস্টেতে যে আমরা রুম দেখেছি, কীরকম কী খরচ পড়তে পারে সেটা যদি একটু ধারণা দিয়ে দেন, বিশেষ করে অ্যাডাল্ট এবং চাইল্ডদের। প্রথম শুরু আছে 1400 থেকে, আপনার 3 শেয়ারিং যেটা আছে 1400, আর চাইল্ড আপনার 4 বছর থেকে আপনার 8 বছরের মধ্যে 50%। আর রুম আছে আমাদের 1400 আছে, 1600 আছে, 1750 আছে। আমাদের 4 বেড আছে, 6 বেড আছে। দুজন আসলে 1750। ওর মধ্যে যদি আপনার 8 বছরের মধ্যে বাচ্চা থাকে নিচে, সেটা ফ্রি হয়ে যাচ্ছে। আর যাতায়াত খরচ, মানে এনজিপি থেকে এখানে আসা বা এখান থেকে এনজিপি ফিরে যাওয়ার খরচ কিন্তু হচ্ছে আলাদা। হোমস্টে সম্পর্কিত প্রায়শই জিজ্ঞাসা প্রশ্ন উত্তর পর্ব শেষ হওয়ার পর বাজ পাখি উড়িয়ে দেখে নিলাম আশেপাশের দৃশ্য, যে ছবিতে খুব স্পষ্টভাবেই ধরা দিল আমাদের সবার আবেগ কাঞ্চনজঙ্ঘা।
বেলা 2:24 খেতে খেতে একটু লেট হয়ে গেল, কারণ অনেক মনের জোর নিয়ে আলটিমেট গরম জলে স্নান করেছি, কারণ স্নান না করলে সর্দিটা হয়তো পুরোপুরি সারতো না, তবে এখন একটু একটু আছে। তো আজকে আমাদের এখানে হচ্ছে দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনের যা খাবার দাবার রয়েছে, কী কী ডিফারেন্ট রয়েছে সেটা বলে দিই আপনাদেরকে। প্রথম দিনে আমরা খেয়েছিলাম হচ্ছে স্কোয়াশের তরকারি, আজকে দ্বিতীয় দিনের সবজিটা পাল্টেছে, আজ হয়েছে আলু ফুলকপি গাজর বেগুন দিয়ে একটা তরকারি, সেই সঙ্গে মুসুরির ডাল তো রয়েছে, আর রয়েছে স্যালাড। এটা ওরা বললে বানিয়ে দেবে, এটা হচ্ছে এক্সট্রা প্লেট। বাকি লেবু পেঁয়াজ লঙ্কা এটা আপনাদের প্যাকেজের মধ্যেই থাকবে, মানে খাবারের মধ্যে ইনক্লুডেড। এই আলু ভাজাও আজকে রয়েছে, গতকাল রাতেও ছিল, আজও রয়েছে আলু ভাজা। আর ঘি, ঘি তো প্রথমে দিয়েছে, ঘি আপনাদের রোজই থাকবে। আর অবশ্যই হচ্ছে টমেটো চাটনি, গতকালও ছিল, আজও রয়েছে টমেটোর চাটনি। সেই সঙ্গে পাঁপড়, এখানে দুরকম পাঁপড় রয়েছে, গতকালও ছিল, আজও পাঁপড় রয়েছে। গতকাল যখন আমি দেখেছিলাম ডিম ছিল, ডিম কষা, আজ রয়েছে হচ্ছে মাছ। মাছ এক পিস করি তো, রুই মাছ, রুই মাছ কিন্তু আজকে রয়েছে। একদিন ডিম থাকবে, একদিন হচ্ছে মাছ থাকবে। আলু ফুলকপির তরকারি তো আমার ভীষণ প্রিয়, এর মধ্যেও কিন্তু স্কোয়াশ রয়েছে। স্কোয়াশ এখানে থাকবেই, পাহাড়ে স্কোয়াশ খুব চলে। কখনো খিচুড়ি ভোগ খাই না, ঠাকুরের খিচুড়ি ভোগ, তার সঙ্গে এক ধরনের নিরামিষ তরকারি হয়, এটা টেস্ট এরকম। তরকারিটাই মনে হবে চেয়ে চেয়ে খাই, এত দারুণ টেস্ট তরকারিটার। এইরকম হচ্ছে মাছের সাইজ, মাছের ঝোল টেস্টি, তরকারিটা বেশি টেস্টি মাছের ঝোলের থেকেও। আর যারা আপনারা গ্রুপে আসছেন, অনেক একসঙ্গে আসছেন না, তারা এই মেনুটাকে কাস্টমাইজ করতে পারেন। ধরুন ওদের যে প্যাকেজ থাকলো, আপনারা প্যাকেজ না নিয়ে আপনারা অন্য কোনো কাস্টমাইজ মেনু করলেন, এক্সট্রা পে করলেন তার জন্য। যেমন কোনো দিন হয়তো খাসির মাংসের ঝোল ভাত হলো, বা দেশি মুরগির ঝোল ভাত হলো, এরকম কিন্তু আপনারা, বা পছন্দ কোনো একটা এক্সট্রা অন্য কোনো মাছ নেবেন, সেটা আপনারা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারেন যখন আপনারা এটা বুক করছেন। বাকি এমনি প্যাকেজিয়া খাবার দাবার খেয়ে মন ভরে যাবে। মাছ খেতে গিয়ে মাছের একটা গল্প মনে পড়লো। গতকাল আমি ফেসবুকে পোস্ট করছিলাম যে কোনো এক ভদ্রলোক লিখেছে, কোনো একটা ট্যুর সংস্থাকে, যে দাদা দার্জিলিংয়ে তো এলাম, কিন্তু যে হোটেলে খেলাম পমফ্রেট মাছ একদম পচা, এইভাবে লোককে ঠকাবেন না। তো ম্যাক্সিমাম লোক লিখেছে যে আপনি দার্জিলিং গিয়ে কেন পমফ্রেট মাছ খুঁজছেন। পমফ্রেট মাছ খুঁজতে গেলে আমাকে যেতে হবে হচ্ছে সমুদ্রের ধারে কোনো জায়গাতে, তাও পমফ্রেট মাছ কিন্তু সবসময় টাটকা হয় না, কারণ যারা সমুদ্রে মাছ ধরতে যায়, মাছটা ধরার পরে তারা 7-8 দিন পরে মাছগুলো নিয়ে ফেরে, মানে জল থেকে ধরে খাওয়া মাছ, ওটা আমি বলতে পারি না। পাহাড়ে এসে আমি এখন পমফ্রেট মাছ খুঁজি, পাহাড়ে এসে আমি যদি এখন চারাপোনা খুঁজি, কিংবা পাহাড়ে এসে আমি চিংড়ি খুঁজি, চিংড়ি মালাইকারি খুঁজি, পেয়ে আমি অন্য জায়গায় যাবো, প্রচুর রেস্টুরেন্ট এরকম খাবার দাবার পাওয়া যায়, বাট সেগুলো ফ্রেশ, সেগুলো টাটকা, এটা কিন্তু বললে কোথাও ভুল বলা হবে। যেখানে যেমন নেচার, সেখানে নেচারের সাথে বা খাবারের সাথে আমাদের মানিয়ে নিতে হবে। আরও একটা বিষয়, সেটা হচ্ছে যে এখানে মাছ ডিম সবই রয়েছে, কিন্তু আমার মতো মানুষ যে চিকেন ছাড়া থাকতে পারে না, বা খাবারের সঙ্গে চিকেন লাগে, এখানে ভাত ডাল সবজি যা টেস্ট অসাধারণ, মানে এইটুকু হলে যথেষ্ট। হয় না যে আমরা হরিদ্বারে যখন যাই, তো ওখানে তো আমরা মাছ মাংস পাই না, কিন্তু ওখানে আমরা ওই ভাত ডাল সবজি ঘি দিয়ে খেয়ে নিই, ওটাই আমাদের কাছে অমৃত। এখানেও ঠিক তাই। তবে নিরামিষ খাবার বা নিরামিষ যে আইটেম যথেষ্ট ভালো, ডাল পাঁপড় ভাজা আলু ভাজা সবজি কাফি। ভেবেছিলাম প্রথমে দার্জিলিং যাবো, সন্ধ্যাবেলা একটু দার্জিলিংয়ে কাটিয়ে আসবো, একটু ব্যাঙ্গালোরে হাঁটাহাঁটি করবো, একটু মোমো টোমো খাবো, তারপরে দেখলাম না, অনেকটা দেরি হয়ে গেছে, এমনিতেই প্রায় 4টে বাজতে চললো, পাহাড়ে তাড়াতাড়ি সন্ধ্যা নামবে, শীতকাল, আর দার্জিলিংটা পরে কোনো সময় হবে আপাতত না। কমলালেবু খেতে খেতে আর কি পৌঁছাবো হচ্ছে কমলালেবুর বাগানে। আপনাদের কোনো কমলালেবুর বাগান দেখিয়ে দিই, শিটংয়ের তো কমলালেবু বিখ্যাত। এটা হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট, পিছনে রয়েছে অহলদারা ভিউ পয়েন্ট, এটা শিটং 3। আর এই অহলদারা ভিউ পয়েন্ট থেকে একটা রাস্তা নেমে যাচ্ছে বাঁদিকে, এই রাস্তা ধরে গেলেই আমরা পৌঁছে যাবো হচ্ছে সেই কমলালেবুর বাগানে। 4টে জিনিস খুব বিখ্যাত এখন, প্রত্যেকটা জায়গাতে গলিতে গলিতে বিউটি পার্লার, সেই সঙ্গে জিম, আর হচ্ছে ফাস্টফুড দোকান, আর পাহাড়ে এসে হচ্ছে হোমস্টে। পাহাড়ে আর বাড়ি নাই, যত বাড়ি সব হোমস্টে হয়ে গিয়েছে, আরও নতুন নতুন হচ্ছে। যে অফবিট ডেস্টিনেশনে মানুষ একদিন শান্তি খুঁজতে আসতো, পাহাড়ের শান্তি, আর কিছুদিন পরে হয়তো কয়েক বছর পরে সেখানে কংক্রিটের জঙ্গল রাজত্ব করবে। আমরা পৌঁছে গেছি সেই কমলালেবুর বাগানের কাছে, কিন্তু সন্ধে হয়ে এসছে। বাগানে যাওয়ার আগে আপনাদের একটু কাঞ্চনজঙ্ঘা দেখাই। আমরা যেখানেই যাই না কেন, যে দেশেই ঘুরি না কেন, কিন্তু কাঞ্চনজঙ্ঘা আমাদের কাছে একটা অন্য লেভেলের ইমোশন, কাজেই তার ভিউ যে অসাধারণ হবে এই নিয়ে কোনো কথা নেই। যথেষ্ট সুন্দর লাগছে, আমি যতটা পারলাম আমার ক্যামেরায় জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলে একটা আলাদাই মনের মধ্যে শান্তি আসে। আমি জানি না আপনারা কতজন আমার এই কথার সঙ্গে সহমত হবেন। কাঞ্চনজঙ্ঘা আপনাদেরকে দেখালাম, এবার আমরা যাবো হচ্ছে কমলালেবুর বাগান দেখতে। ফটো ভিডিও করা যাবে, কিন্তু কমলালেবু ছেড়া যাবে না গাছ থেকে। ঠিকই আছে, আমরা গাছ থেকে কমলালেবু ছিঁড়বো না, আমরা একটু দেখবো। ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত থাকে, ফেব্রুয়ারিতে শেষ হতে থাকে, বা ডিসেম্বর আর জানুয়ারি পর্যন্ত কিন্তু আপনারা কমলালেবু পেয়ে যাবেন শিটংয়ের সব জায়গাতে এসে। দেখুন কত কমলালেবু, গাছে একদম ভরে আছে।
ছোটো ছোটো ফুল গাছও রয়েছে, কমলালেবুর গাছও রয়েছে। একটু আগে আসতে পারলে ভালো হতো, বাট ঠিক আছে, কিছু করার নেই, আসতে লেট হয়ে গেছে। সব গাছেই কিন্তু কমলালেবু ধরে রয়েছে। ডিসেম্বর থেকে এগুলো খাওয়া যাবে। তো যারা আপনারা আসছেন শিটংয়ের দিকে, তারা কিন্তু চেষ্টা করবেন ডিসেম্বর এবং জানুয়ারিতে আসার। তাহলে কিন্তু কমলালেবু খেতেও পারবেন, সঙ্গে নিয়ে যেতে পারবেন, সেই সঙ্গে ছবি তোলা বা ভিডিওগ্রাফিও করতে পারবেন। অনেক লোক এখানে আছে যারা আর কি লেবু আহ, বলে যে আমাকে গাছ থেকে পেড়ে দিন, তো তারা কিন্তু লেবু এরকম গাছ থেকে পেড়ে দেয়, তার জন্য খরচপাতি একটু করতে হবে, এটা হচ্ছে ব্যাপার। মাটিতে পড়ে থাকা খান্দুয়ে কমলালেবু সংগ্রহ করার পর তার স্বাদ আস্বাদন করতে গিয়ে বুঝলাম এর স্বাদ মিষ্টত্ব পেতে আরও বেশ কয়েকদিন দেরি হবে। অসময়ের কমলালেবু আমাকে হতাশ করলেও হতাশ করেনি ঠিক সময় হাতে পৌঁছে যাওয়া মুখরোচক সব ইভিনিং স্ন্যাক্স আইটেম। আলুর চপ এবং সেই সাথে হচ্ছে ডিমের ডেভিল। এবার এই দুটোই কিন্তু হচ্ছে কমপ্লিমেন্টারি। এবার কোনো দিন আলুর চপ থাকবে, কোনো দিন ডিমের ডেভিল থাকবে, কোনো দিন পেঁয়াজের পকোড়া থাকবে। এর আগের দিন আমরা খেয়েছিলাম হচ্ছে পেঁয়াজি পকোড়া। আজকে রয়েছে আলুর চপ, এবং এটাও যেহেতু থাকে সেহেতু ওনারা দুটোই দিয়েছেন, যে কোনো একটা আইটেম থাকতে পারে। এগুলো কিন্তু ফ্রি। এক্সট্রা যে আইটেমটা আজকে আমি নিয়েছি, যেমন গতকাল নিয়েছিলাম চিকেন পকোড়া, আজ নিয়েছি হচ্ছে এক্সট্রা মোমো। এটা কি ভেজ মোমো? মোমো আমি যদিও খাই না, বাট এই মোমোটা কিন্তু একটা স্পেশালিটি আছে। এটা কিন্তু হচ্ছে ভেজ মোমো, এবং এখানে কিন্তু এরা কাঠে জালে রান্না করে। মানে এটা কিন্তু গ্যাসে বা ওই স্টিমে ভাবে রান্না করে না, কাঠের জালে কিন্তু এই মোমোটা রান্না করে। মোমোটা নাকি খুবই টেস্টি। তো চলো টেস্ট করি মোমো হালকা করে। ভাই সাব, এত সফট, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মোমো নাই। এরপরে যে আইটেম সেটা হচ্ছে আলুর চপ। বাট ঘরে ভাজা আলুর চপ, দেখা যাক কেমন টেস্ট। আফসোস আজ এখানে মুড়ি নাই, নাহলে আজকে আমার রাত্রে ডিনারে চপ মুড়ি হতো। মানে নই সবুজে বলবে না আমাদের আলুর চপই দাও, পৌঁছে আলুর চপ খেয়েছে। অসাধারণ টেস্ট। এবার হচ্ছে ডিমের ডেভিল, বড় বড় ডিমের চপ। যতই থাক ডিমের ডেভিল কিংবা মোমো, আমাদের চপ শিল্প বিখ্যাত, এটা কিন্তু তোমরা জেনো। আপাতত এই দিয়ে সন্ধ্যাটা কাটাই, তারপর দেখা যাক ডিনারে আপনাদের কি খাওয়াই, মানে আমি কি খাই। সঙ্গে থাকুন। শুধু চপ শিল্পের সুখ্যাতি নয়, আমাদের আশেপাশে এমন অনেক অখ্যাত শিল্পী রয়েছেন যারা প্রচারের অভাবে আজও অন্ধকারে। সিলভা এনজিপি থেকে যে গাড়ি করে আমাকে নিয়ে এসেছিল বা কমলালেবুর বাগান দেখাতে নিয়ে গিয়েছিল, তখনও জানতাম না এই মানুষটার গলায় এত সুর। আর সেই সুরের হাত ধরেই জমে গিয়েছিল সেই সন্ধে কাঞ্চনজঙ্ঘায় জমে থাকা বরফের মতোই। একজন প্রকৃত শিল্পী হয়তো আরেকজন শিল্পীর কদর বোঝে। অনেক রাত অবধি বসে সিলভার গান শুনেছিলাম, যদিও সোশ্যাল মিডিয়াতে পুরোটা শেয়ার করলে সেই মিউজিকে কপিরাইট আসবে। অদ্ভুত নিয়ম, প্রতিভা শেয়ার করা যায় না, অথচ সমাজের নিকৃষ্ট কিছু কন্টেন্টগুলো শেয়ার করলে কোনো সমস্যাই হয় না। পুরো বারবিকিউটা মনে হচ্ছে আমি খাবো, আমার জন্যই বানিয়ে দিয়েছে। তো একটু টেস্ট করে বলি আপনাদেরকে যে কীরকম এর টেস্ট। ম্যারিনেটটা খুব ভালো হয়েছে, প্লাস আগুনে ঝলসেছে, আলাদাই টেস্ট। খরচটা একটু বলে দিই, বারবিকিউবের খরচ কীরকম এখানে? বারবিকিউ হচ্ছে পার কেজি 1000 টাকা। তো আজ আমাদের এখানে শেষ রাত, আর শেষ রাতে হ্যাঁ স্পেশাল আয়োজনই বলবো, কারণ আজ রয়েছে হচ্ছে ফ্রাইড রাইস আর রয়েছে হচ্ছে চিলি চিকেন। ফ্রাইড রাইস কিংবা চিলি চিকেন এটা কিন্তু এদের কোনো প্যাকেজের মধ্যে আসে না, এটা আলাদা করে অর্ডার করতে হয়। পনিরটাও কিন্তু এদের কোনো প্যাকেজে থাকে না, পনিরটাও কিন্তু হচ্ছে এক্সট্রা। একটা চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে গতকাল ছিল জিলিপি, আজ রয়েছে বোঁদে। এবার হচ্ছে বোঁদের টেস্ট কীরকম। আসুন আসুন, এই যে ভদ্রলোককে দেখছেন, ঠিক আছে, ইনি হচ্ছেন টাকির লোক, তাই তো? কি নাম দাদা আপনার? অমিত মতো।
অমিতবাবু হচ্ছে টাকির লোক, আর অমিতবাবুই কিন্তু সমস্ত রান্নাবান্না করছেন। আরেকজনও আছেন এখানে কুক, তিনি এখন ছুটিতে আছেন, তো এখন উনি আছেন, উনি সব কিছু রান্নাবান্না করছেন। রান্নাবান্নার স্বাদ কিন্তু সত্যি অসাধারণ, ঠিক আছে? অন স্ক্রিন আমি বলছি, অন ক্যামেরা বলছি, আপনারা যারা আসবেন তারা তারপরে আপনাদের জিহ্বার অগ্রভাগ দিয়ে পরখ করে নেবেন। থ্যাংক ইউ দাদা, খুব খুব সুন্দর। প্রথমে একটু ফ্রাইড রাইসটা ট্রাই করি। একটু আগে বারবিকিউ খেলাম, এখন একটু ড্রাই চিলি চিকেন ট্রাই করি। একটু বেশি টক লাগছে, মানে ওই সসটা একটু বেশি হয়েছে, একটু কম হলে ভালো হতো। বাকি ঠিক আছে, বাট এখনো অবধি খাওয়া দাওয়াতে আমি এই আইটেমটাকে টপে রাখবো। লুচির সঙ্গে কিংবা রুটির সঙ্গে যা জমে যাবে। পাহাড়ে আমার দ্বিতীয় আর শেষ দিনের শুরুটাও হলো ঝকঝকে একটা সকাল দিয়ে, সেই সঙ্গে 1 কাপ গরম গরম চা। আবহাওয়া পরিষ্কার থাকার কারণে গতকালের মতো আজও দেখা পেলাম কাঞ্চনজঙ্ঘার এক ঝলক, যদিও এটা এবারের মতো শেষ দেখা। আজ সকালে এত সুন্দর আবহাওয়া যে এই বিদায় লগ্নে কাঞ্চনজঙ্ঘাকে আরও একবার দেখা যায়। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার একটা সাইড, স্লিপিং বুদ্ধ। আপাতত ব্রেকফাস্ট করে নেওয়া যাক, দেখি আজকের এই বিদায় বেলায় ব্রেকফাস্টে কি আয়োজন রয়েছে। চলে এসছে গরম গরম লুচি আর শেষে ঘুগনি। প্রথমে প্ল্যান করেছিলাম যে একটু সকালবেলা ভাত খেয়ে বেরিয়ে যাবো, কারণ যেহেতু আজকে আমি বাড়ি পৌঁছতে বলতে সন্ধ্যা হয়ে যাবে। বলে দিলাম না, ভাত তো অন্য সময় খেয়ে নেবো, লুচির সাথে ঘুগনি খেলে কেমন হয়। তো বলে হ্যাঁ কোনো অসুবিধা নেই, কাল রাত্রেই বলেছিলাম। তো লুচি আর সেই সাথে গরম গরম ঘুগনি, তার মধ্যে সবুজ মটর রয়েছে আর আলু রয়েছে কুচি কুচি করে। যারা কম কম খায়, খেতে ভালোবাসে না, তারাও এখানে এসে খাবারের ফ্যান হয়ে যাবে। কালকে সেই রাত্রেবেলা বোঁদে খেয়েছিলাম, দিয়ে বলেছিলাম যে একটু বোঁদে রেখে দিন তো আমার জন্য, দিয়ে ওরা বোঁদে রেখে দিয়েছিল আমার জন্য। হ্যাঁ, রুজি তো মানে এদের মিষ্টির মানে রস রুজি তৈরি হয় না, মিষ্টির রস রুজি তৈরি হয়, তো নানা রকম মিষ্টি আইটেমও থাকে। দিয়ে এই বোঁদে ফ্রিজে ছিল, বললো গরম করে দেবো, আলাম না গরম করতে হবে না, এমনি দিন। এই গরম গরম লুচি আর ঠান্ডা ঠান্ডা বোঁদে, লালুগুলো মিষ্টিও আছে, রাবড়িও বানায়, এরা সবই বানায়, এক একদিন একটা আইটেম থাকে। মানে খুব সুন্দর। আমরা দেখেছি শুরুতে একটা ওয়েলকাম হয়, এইরকম এই উত্তরীয় পরিয়ে ওয়েলকাম জানানো হয়, স্বাগতম জানানো হয়। কিন্তু এনাদের একটা সিস্টেম হচ্ছে যে এরা যখন গেস্ট চলে যায় এখান থেকে, তখন তারা এই ওয়েলকামটা করে। কারণ যখন মানুষ আসে তখন ক্লান্ত হয়ে থাকে, অনেকে তাড়াহুড়ো থাকে, অনেকে মানে ওয়াশরুম যাওয়ার থাকে, অনেক কারণ থাকে। তো তখন হয়তো জিনিসটাকে সেই সেই সৌহার্দ্য বা সৌন্দর্যটা তো কোথাও ক্ষুণ্ণ হয়ে যায়, থাকে না পুরোপুরি। তো এনার যে সিস্টেম, যখন গেস্ট বিদায় নিচ্ছে তখন ওয়েলকাম জানানো যে আবারও দেখা হবে। এটার একটা নাম রয়েছে এখানে, এটাকে বলা হচ্ছে খাদা। আর এটা নেপালের যে মোনাস্ট্রি, এখানে তো অনেক মোনাস্ট্রি আছে, সেখান থেকে আসে। এইটা দেওয়ার আরও একটা কারণ হচ্ছে যে ওয়েলকাম তো বটেই, সেই সাথে হচ্ছে যে আপনার যেন যাত্রা শুভ হয়, মানে যাত্রা শুভ হোক, সেই বার্তা বহনকারী এটা খাদা, যেটা দিয়ে সমস্ত গেস্টদেরকে বিদায় জানানো হয় তাদের শুভযাত্রার কামনায়। এই গল্পের শুরু থেকে শেষ প্রত্যেকটা মুহূর্ত ছিল বিশেষ, কারণ বিদায়বেলায় যখন এনজিপির পথে রওনা দিয়ে দিয়েছি, তখনও চলার পথে সঙ্গ ছিল কাঞ্চনজঙ্ঘার। এনজিপি থেকে তিস্তা তোরসা এক্সপ্রেসে রওনা দিয়ে সেই দিনই রাত 11:15টার সময় খাগড়াঘাট স্টেশন পৌঁছে এবারের গল্পের ইতি টানলাম। কাঞ্চনজঙ্ঘাকে মিস করছি ঠিকই, তবে বাড়ি ফেরার আগে ভুলেও মিস করিনি আমাদের কাকার হাতের 1 কাপ চা। সময় বদলায় কিন্তু কিছু গল্প কখনো বদলায় না। এই যে কাকাকে আপনারা দেখছেন, কাকার হাতের এখন চা খাচ্ছি। এখন কটা বাজে? ওই রাত্রি 10:52, মানে 11টা বাজতে চললো। তো ট্রেন থেকে নেমে বাড়ি ফিরে যাওয়ার আগে কাকার দোকানে চা খেয়ে তবে বাড়ি ফিরে যাবো। তো আমার অনেক ব্লগের সাক্ষী হচ্ছে কাকার চা আর কাকা। আপনারা যারা খাগড়াছড়া স্টেশনে কখন আসছেন, এখানে নামছেন ট্রেন থেকে, তখন একবার কাকার দোকানে চা খেয়ে হেভি টেস্ট।